চরণে শতকোটি প্রণাম। কলিকাতা তীরজলায় কেন্দ্রীয় আশ্রমে 3 দিন ব্যাপী সেমিনারের আয়োজন করা হয়েছিল। আজকে সেই সেমিনারের অন্তিম দিন। যারা এই সেমিনারে অনলাইনে ক্লাস অ্যাটেন্ড করছেন, স্কুল ডিপার্টমেন্টের পক্ষ থেকে সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এবং এই 3 দিন ব্যাপী সেমিনারে যারা ক্লাস নিয়েছেন তাদের সকলকে জানাই ধন্যবাদ। বর্তমানে করোনা ব্যাধির ব্যাপক আক্রমণের ফলে সর্বত্রই জটিল সমস্যা সৃষ্টি হয়েছে। আশা করি সবাই বাবার নির্দেশিত পথে কীর্তন সাধনা ও আসন প্রভৃতি নিয়মিত করে চলেছেন। বাবার নির্দেশিত আচরণবিধিও সঠিকভাবে পালন করার চেষ্টা করে চলেছেন। পরম পিতা বাবার কৃপায় সবাই সুস্থ থাকুন, তার চরণে এই প্রার্থনাই করছি। এখন আজকে ক্লাসের ট্রেনার শ্রদ্ধেয় আচার্য তন্ময়ানন্দ অবধূত দাদাকে অনুরোধ করছি আসন গ্রহণ করার জন্য। আজকের ক্লাস বিষয় AMPS স্ট্রাকচার, ট্রেনার শ্রদ্ধেয় আচার্য তন্ময়ানন্দ অবধূত। এখন প্রভাত সঙ্গীত ও কীর্তন পরিবেশন করবেন শ্রদ্ধেয় অতিথি অবধূতিকা আনন্দ বিশ্বাচার্যা, খোলবাদক কমাল বিশ্বাস। নমস্কার। Hello.
এতক্ষণ খুব সুন্দর প্রভাত সঙ্গীত ও কীর্তন পরিবেশন করলেন শ্রদ্ধেয়া দিদি অবধূতিকা আনন্দ অভিষাচার্য দিদিকে ধন্যবাদ। এখন ক্লাস বিষয় AMPS স্ট্রাকচার, ট্রেনার শ্রদ্ধেয় আচার্য তন্ময়ানন্দ অবধূত দাদা। সকলকে ধন্যবাদ, নমস্কার। নমস্কার। আমরা বাবার মিশনের যে কর্মপদ্ধতি সম্পর্কে আমরা সবাই জানি। বাবা তিনটে জিনিসের উপরে ভিত্তি দিতেন। একটা হচ্ছে মানুষের আধ্যাত্মিক প্রগতি, মানুষের কি বলবো মানসিক প্রগতি এবং মানুষের যে শারীরিক আর জাগতিক প্রগতি। কিন্তু এই প্রগতিগুলো হতে গেলে যেটা সবচেয়ে বড় প্রবলেম আছে যে সমাজ এখনো কিন্তু তৈরি। এই জন্য বাবা আমাদের আনন্দমার্গ মিশনে যে যেটা দিয়েছে, লক্ষ্যটা দিয়েছে আত্মমুখাত্মক জগৎ, আত্মার মুক্তি এবং তার সঙ্গে সঙ্গে জগতের মুক্তি। অর্থাৎ একটা মানুষ এই পৃথিবীতে যখন আসছে তাকে শুধু নিজের কথা ভাবলে চলবে না, জগৎ সংসারের কথা তাকে ভাববে। এবং এই জগৎ সংসারের কথা যদি না ভাবে তাহলে কি হবে, যে একটা গোষ্ঠী হয়তো সুখ স্বাচ্ছন্দ্যে থাকবে কিন্তু ম্যাক্সিমাম মানুষ অনেক দুঃখ কষ্টের মধ্যে। তো তাদেরকে সবাইকে নিয়ে চলা এবং সবাইকে একটা মানসিক শান্তি যাতে পায়, শারীরিক রোগ থেকে মুক্তি পায়, শারীরিক শান্তি যাতে মানে শারীরিক বিশ্রাম যাতে পায় এবং আধ্যাত্মিক প্রগতি যাতে হয়, সেইটা সামনে রেখেই তিনি একটা ব্যবস্থা দিয়েছেন, সেটা হচ্ছে জগতের। তিনি বলছেন যে অন্নহীনকে পরমার্থের কথা শুনিয়ে লাভ, আগে অন্নহীনের অন্নের ব্যবস্থা করো, চিকিৎসাহীনের চিকিৎসার ব্যবস্থা করো, শিক্ষাহীনের শিক্ষার ব্যবস্থা করো, তারপর তাকে আধ্যাত্মিকতার কথা বলতে, তারপর তাকে সাধনা শেখা। পৃথিবীতে কোনো গুরু এইভাবে ডাইরেক্টলি সমাজসেবার একদম মানে গোড়াতেই পৌঁছানো। তো সেজন্য আমরা আজকে কদিন ধরে আমরা কীর্তন করলাম, সাধনা করেছি, আমরা ক্লাসও হয়েছে, বিভিন্ন ধরনের ক্লাস হয়ে গেছে। কিন্তু যেটা আমাদের দরকার সেটা হচ্ছে আমাদের সংগঠনটাকে কী করে করব, মানুষের কী করে সেবা করব। এবং মানুষকে যখন সেবা করতে গেলে, ইংরেজিতে একটা শব্দ আছে, স্পিড উইদাউট সিস্টেম ইটস ভেরি ডেঞ্জারাস। আমি কাজ করতে ইচ্ছে আছে কিন্তু সিস্টেম নেই। সিস্টেমটা মানে কি? স্ট্রাকচার। দেয়ার মাস্ট বি এ ওয়ান স্ট্রাকচার। তো একটা স্ট্রাকচারাল সলিডারিটি দরকার। সেজন্য আনন্দমূর্তিজি প্রথম গুরু, বাবা এমন একজন গুরু যিনি একটা বিরাট স্ট্রাকচার দিয়েছেন। এবং এখানে মূলত উনি সন্ন্যাসীদের একটা স্ট্রাকচার তৈরি করেছেন, যেটা মূল স্ট্রাকচার, যেটা সন্ন্যাসী কেন্দ্রিক, সন্ন্যাসীকে নিয়ে একটা স্ট্রাকচার তৈরি করেছেন। আরেকটা তৈরি করেছেন যারা সন্ন্যাসী নয়, গৃহীও নয়, অর্থাৎ গৃহস্থ জীবনের থেকেও সন্ন্যাসীর মতো লাইফ ডেডিকেট করেছে, যাদেরকে আমরা বলি LLP, লোকাল ফুল টাইম। তাদের একটা স্ট্রাকচার তৈরি করেছে।
যারা গৃহী মানুষ তারা তো সংসার চালিয়ে চাকরি করে ব্যবসা করে চাষবাস করে তাকে কাজ করতে হবে, মিশনে সমাজের কাজ করতে হবে। সেজন্য তাদেরকেও তিনি দায়িত্ব দিয়েছেন কিন্তু ছোট পেরিফেরি, তো সেইগুলো আমরা আরেকবার আলোচনা করবো আজকে। তো আমরা একটু দেখে নিই উনি কী কী ধরনের স্ট্রাকচারগুলো করেছেন। তো সেটা আপনারা দেখবেন যে যেমন দেখুন আমি প্রজেক্টারে আপনারা দেখতে পাচ্ছেন, প্রজেক্টর দেখা যাচ্ছে তো ক্যামেরা? তো আমাদের যে বিষয়টা রয়েছে যে ডিফারেন্ট অর্গানাইজেশনাল স্ট্রাকচার অফ আনন্দমার্গ প্রচারক সংঘ। আনন্দমার্গ প্রচারক সংঘের ডিফারেন্ট অর্গানাইজেশনাল স্ট্রাকচার যেটা রয়েছে সেই সম্পর্কে আমরা আলোচনা করছি। এই স্ট্রাকচারের যে প্রথম ধাপ সেটা কি না, যেটা আমি আগে বললাম যে হোল টাইমার স্ট্রাকচার। হোল টাইমার স্ট্রাকচার যারা সন্ন্যাসিনী রয়েছেন, তিনি সন্ন্যাসিনী বেশি বলতেন না, তিনি বলতেন হোল টাইমার, অর্থাৎ যারা সমস্ত সময়টা সংগঠনের জন্য সমাজের জন্য দেবেন। এই হোল টাইমার স্ট্রাকচারের দিয়ে সংগঠনটা আসলে স্টার্ট হয়। এই হোল টাইমার স্ট্রাকচারের মধ্যে প্রথম যিনি থাকেন তিনি হলেন পুরোধা প্রমুখ এবং সংগঠনের প্রেসিডেন্ট। তো যদিও বর্তমানে আমাদের গুরুদেবের ছেলে আমাদের আচার্য কিংশুক রঞ্জন সরকার, তিনি আসলে সন্ন্যাসীর মতনই লাইফ ডেডিকেট করে রয়েছেন, তিনি সংসারের সঙ্গে যুক্ত রাখেন না, তো তাকে আমরা দায়িত্ব দিয়ে রেখেছি, কিন্তু মূলত এটা সন্ন্যাসী কেন্দ্রিক। তো এবারে ডাইরেক্টলি সন্ন্যাসী এসে গেলেন, সেটা হচ্ছে জেনারেল সেক্রেটারি, আনন্দমার্গের জেনারেল সেক্রেটারি। তিনি মহিলা কল্যাণ বিভাগ এবং আমাদের পুরুষদের যে বিভিন্ন সংগঠনগুলো রয়েছে আমাদের, তার সমস্ত হেড একদম স্ট্রাকচারাল। এইবারে আপনারা একটু দেখুন এই জিএস এর এই স্ট্রাকচারের সঙ্গে তার ক্যাবিনেটে কারা কারা আছে। তার ক্যাবিনেটে আছেন অফিস সেক্রেটারি, তারপরে রয়েছে জেনারেল ফিনান্স সেক্রেটারি যাকে আমরা জিএফএস বলি, তারপরে রয়েছে হিরো সেক্রেটারি, এডুকেশন ইনচার্জ, এডুকেশনের মানে যত স্কুল আছে স্কুল রিলিফ অ্যান্ড ওয়েলফেয়ার সেকশন হিরোজ। এর সঙ্গে রয়েছে ধর্মপ্রচার সেক্রেটারি, ধর্মপ্রচার ডিপার্টমেন্ট একটা রয়েছে আমাদের, ম্যাক্সিমাম ধর্মপ্রচার করা মানুষের মধ্যে ধর্মের এটা শুনি। তারপর হচ্ছে ইসমু, ইন্সপেকশন, সেমিনার, মুভমেন্ট, ইউটিলাইজেশন অ্যান্ড বোর্ড, এটা নিয়ে ইসমু সেক্রেটারি রয়েছে এই ক্যাবিনেটের মধ্যে। এরপরে রয়েছে পাবলিক রিলেশন সেক্রেটারি পিআরএস, জনসংযোগ সচিব। এরপরে রয়েছে ক্যাডার কন্ট্রোল সেক্রেটারি, আমাদের যত ক্যাডার আছে তাদের কন্ট্রোলার তিনি। এবং তারপরে রয়েছে জেনারেল ট্রেনিং সেন্টার জিটিএস, আমাদের যত ট্রেনিংগুলো হয় এলএফটি ট্রেনিং, হোল টাইমার ট্রেনিং, তাদের যে ট্রেনিং বিভিন্ন রয়েছে সারা ওয়ার্ল্ডে, এরকম আমাদের প্রায় 50-এর উপরে ট্রেনিং সেন্টার রয়েছে। তার বিভিন্ন ধরনের সেই ট্রেনিংয়ের তিনি হেড আছেন জেনারেল ট্রেনিং সেক্রেটারি। এরপরে রয়েছে মাস্টার ইউনিট সেক্রেটারি আছেন, যার কাজ হচ্ছে বাবার যে অ্যাগ্রো ইন্ডাস্ট্রি, বাবার যে এগ্রিকালচার কোঅপারেটিভ এগ্রিকো ইন্ডাস্ট্রিগুলোকে বাস্তবায়ন করার জন্য এটা চেষ্টা করা। তারপরে রয়েছে পাবলিকেশন সেক্রেটারি, গুরুদেবের যত বই বা আনন্দমার্গের বিভিন্ন ধরনের বইগুলো পাবলিশ করা তার দায়িত্ব। দেন হচ্ছে এডুকেশন ইনচার্জ 1 অ্যান্ড হোম, আমাদের হোম রয়েছে চিলড্রেন্স হোম, সেই চিলড্রেন্স হোম এবং শিক্ষা বিভাগের ইনচার্জ আছেন এডুকেশন সেক্রেটারি 1, 2, 3 তিনটে রয়েছে। তো দেন হচ্ছে প্রেস সেক্রেটারি, আমাদের প্রচুর প্রেস রয়েছে সারা পৃথিবীতে, সেই প্রেসগুলোর দায়িত্ব রয়েছে। দেন হচ্ছে গুরুকুল সেক্রেটারি, গুরুকুল অর্থাৎ আনন্দমার্গের যে শিক্ষা ব্যবস্থা এটা একদম গুরুকুল মানে একদম ইউনিভার্সিটি লেভেল অবধি থাকবে এটা।
এবং এর বিভিন্ন কলা বিভিন্ন বিভাগগুলো থাকবে এবং দিয়ে গেছেন তিনি আনন্দগড়কে কেন্দ্র করে আমাদের সেইগুলো তিনি একজন হেড আছেন। দেন হচ্ছে কমার্স সেক্রেটারি, বিভিন্ন কমার্স ডিপার্টমেন্টগুলো ব্যবসায়িক দিকগুলোকে দেখবে। লিগ্যাল সেক্রেটারি, লিগ্যাল সেল আছে আমাদের। দেন হচ্ছে এক মানুষ সমাজ। দেন হচ্ছে পিকে সেক্রেটারি, প্রিভেনশন ক্রুয়েলিটি অ্যানিম্যাল অ্যান্ড প্লান্ট। তো এগুলো নিয়ে আজকাল খুব চলছে। আর আরইউ রাওয়ার সেক্রেটারি। দেন হচ্ছে অ্যামার্ট সেক্রেটারি, আমরা অ্যামার্টের উপরে প্রচুর কাজ হলো এই কদিন ধরে, আপনারা দেখেছেন, আপনারা করেছেন। এই অ্যামার্টের সেক্রেটারি আছেন। দেন হচ্ছে মেডিকেল সেক্রেটারি। দেন আছে ফুড অ্যান্ড কেয়ার সেক্রেটারি। বিরাট বড় ক্যাবিনেট তিনি দিয়ে গেছেন। ল্যান্ড সেক্রেটারি, যত ল্যান্ড আছে তার একজন সেক্রেটারি আছেন। দেন হচ্ছে ফার্ম সেক্রেটারি। দেন আছেন নিউ ইউনিটি সেক্রেটারি। তো এরকম ডিফারেন্স ট্রেড আছে আবার, যেগুলো ডাইরেক্টলি আনন্দমার্গের সঙ্গে যুক্ত নয় কিন্তু তারা আলাদাভাবে কাজ করছে, তাদেরও সন্ন্যাসী স্ট্রাকচার রয়েছে, এলএমটি স্ট্রাকচার রয়েছে। তাদের মধ্যে যেমন আছে যেমন এসডিএম সেবা ধর্ম মিশন, এসডিএম, এই সেবা ধর্ম মিশনের হেডকোয়ার্টার বেনারস। এদের যিনি হেড আছেন, গ্লোবাল হেড, তাকে বলা হয় সেক্রেটারি জেনারেল। ডি, এসডিএম মানে ডি। দেন হচ্ছে ভলেন্টিয়ার সোশ্যাল সার্ভিস, সিকিউরিটি বিভাগ, সেবা বিভাগগুলোকে তারা দেখবেন, তারও সেক্রেটারি জেনারেল আছেন। এদের হেডকোয়ার্টার হচ্ছে ম্যানিলা। তারপরে রয়েছেন প্রাউটিস ইউনিভার্সাল, আনন্দ মুখার্জি যে প্রাউড দর্শন দিয়ে গেছেন তার বাস্তবায়ন করার দায়িত্ব। এবং এই প্রাউটিস ইউনিভার্সালেরই সেন্ট্রাল সেক্রেটারি থাকেন সেক্রেটারি জেনারেল। প্রাউটিস ইউনিভার্সালের হেডকোয়ার্টার হচ্ছে আমাদের ইউরোপের কোপেনহেগেনে। সেবাদল সেক্রেটারি, বিভিন্ন সেবাদল, 22টা সেবাদল, তার ডাইরেক্টর হন সেবাদল সেক্রেটারি ডাইরেক্টর। দেন হচ্ছে বিভিন্ন যে মহিলা বিভাগ, তিনি মেয়েদেরকে সমান অধিকার দিয়েছেন। তো এবং মহিলা বিভাগের বিভিন্ন ডিপার্টমেন্ট এবং বিভিন্ন সেক্রেটারি এবং বিভিন্ন ইনচার্জ তিনি দিয়েছেন। যেমন প্রথমে দিয়েছেন সেন্ট্রাল ওমেন্স ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, তিনি হচ্ছেন মহিলা বিভাগের প্রধান। তিনি আন্ডার হিরো সেক্রেটারি আন্ডারে ইনি কাজ করেন। জেনারেল সেক্রেটারি নন, ডাইরেক্টলি নন, একদম জেনারেল সেক্রেটারি হেড আছে, কিন্তু WWTর হেড হচ্ছে হিরো, মানে কন্ট্রোলার হচ্ছে হিরো সেক্রেটারি। তো এছাড়া একটা কথা প্রসঙ্গে বলে রাখি, যখন মনে এলো, সেটা হচ্ছে ক্রাউড ডিপার্টমেন্টের কন্ট্রোলার হচ্ছে PRS, VSS এর কন্ট্রোলার হচ্ছে ডাইরেক্টলি জেনারেল সেক্রেটারি, SDM এর কন্ট্রোলার হচ্ছে DPS ধর্মপ্রচার সেক্রেটারি, আর সেবাদলের কন্ট্রোলার হচ্ছে VSS এর কেস। এরকম কন্ট্রোলার সিস্টেম আছে। এবারে ওমেন্স ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের সেক্রেটারি আছেন, তারপরে এডুকেশন ইনচার্জ আছেন গ্লোবাল, সব সেন্ট্রাল ক্যাবিনেট মহিলা বিভাগ। মাস্টার ইউনিট অ্যান্ড হোম ইনচার্জ। দেন হচ্ছে ধর্মপ্রচার ইনচার্জ আছেন। দেন হচ্ছে HPMGL এবং PWSA, পরিমণ্ডল গোষ্ঠী মহিলা বিভাগ, এবং প্রোগ্রেসিভ ওমেন স্পিরিচুয়াল অ্যাসোসিয়েশন। এদের সবকে কাজগুলো পরে আমি বলে দেবো। গার্লস ভলেন্টিয়ার্স, মহিলাদের যেমন ছেলেদের সিকিউরিটি রয়েছে, এখানেও দেখুন মেয়েদেরও সিকিউরিটি বিভাগ আলাদা রয়েছে। আমার যেরকম ছেলেদের রয়েছে, এখানে অ্যামার্টেল মহিলা বিভাগ রয়েছে। আনন্দমার্গ ইউনিভার্সাল রিলিফ টিম মহিলা বিভাগ। এর সঙ্গে রয়েছে যেটা একটা বড় কাজ, সেটা হচ্ছে নারী অভ্যুদয় কেন্দ্র। এটা মানুষকে কাছে টানা একটা বিরাট প্রজেক্ট পাওয়া দিয়েছে নারী অভ্যুদয় কেন্দ্র। দেন হচ্ছে মেডিকেল ইনচার্জ আছেন এনাদের গার্লস প্রাউটিস, যেমন প্রাউটের যেমন আলাদা রয়েছে, এনাদেরও রয়েছে প্রাউটিস, গার্লস প্রাউটিস বলে। আর হচ্ছে সেবাদল, এনাদেরও আছে, কিন্তু সেবাদল এল মহিলা।
এই হলো মহিলাদের স্ট্রাকচার। ঠিক একইভাবে আন্ডার কনসার্নিং যারা সেক্রেটারি আছেন তাদের আন্ডারে এরকম টোটাল সারা ওয়ার্ল্ডকে তিনি 9টা সেক্টরে বিভক্ত করেছেন এবং এই 9টা সেক্টরের মধ্যে দিল্লি সেক্টর যার আন্ডারে আছে ইন্ডিয়া, নেপাল, ভুটান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। এতগুলো কান্ট্রি মিলে দিল্লি সেক্টর গঠন হয়েছে। এরকম রয়েছে, তার সঙ্গে রয়েছে হংকং সেক্টর, ম্যানিলা সেক্টর, সুবা সেক্টর, তারপরে রয়েছে বার্লিন সেক্টর, নিউ ইয়র্ক সেক্টর, তারপরে রয়েছে জর্জটাউন সেক্টর, মানে কাহিরা সেক্টর এবং নাইরোবি সেক্টর। এই 9টা সেক্টর এবং এই 9টা সেক্টরের প্রত্যেকটা সেক্টরে একজন করে সেক্টরিয়াল সেক্রেটারি, এই যাকে আমরা এসএস বলি, তিনি হচ্ছেন হেড। একদম তিনি যেমন জেনারেল সেক্রেটারি যেমন সমস্ত ডিপার্টমেন্টের হেড, তিনি হলেন সেই সমস্ত ডিপার্টমেন্টের তিনি হেড ইন ইচ সেক্টর। এবং আন্ডার সেক্টরিয়াল সেক্রেটারি ডিফারেন্ট সেক্টরিয়াল স্ট্রাকচার তার মধ্যে রয়েছে। এই স্ট্রাকচারগুলো ঠিক যেমন সেন্ট্রালের স্ট্রাকচার আমরা দেখলাম, ঠিক সেন্ট্রালের স্ট্রাকচারের মতো এখানেও স্ট্রাকচার একই রকম স্ট্রাকচার সব নিয়ে আছে। তো ওইগুলো আর ডিটেলস যাচ্ছি না, সেম স্ট্রাকচার সেক্টরিয়াল করে হয়ে যাচ্ছে। আন্ডার এসএস ডিফারেন্ট সেক্টরিয়াল স্ট্রাকচার যেগুলো, তার মধ্যে আবার কি বলবো, কিছু রিজিনাল স্ট্রাকচার আছে। একটা সেক্টরের মধ্যে যেমন দিল্লি সেক্টরের মধ্যে অনেকগুলো রিজন আছে, রিজন। সেই রিজনের মধ্যে যেমন এখানে আমরা দেখাচ্ছি, অন্যান্য সেক্টর নিয়ে আমরা আলোচনা করছি না, যেহেতু আমাদের সেমিনারটা দিল্লি সেক্টরের মধ্যে কনফাইন। তো যেমন ক্যালকাটা, ক্যালকাটা রিজনের যিনি হেড হবেন RS ক্যালকাটা, RS রাঁচি রিজনাল সেক্রেটারি RS এলাহাবাদ, RS চণ্ডীগড়, RS মুম্বাই, RS জয়পুর, RS বাংলাদেশ ব্যাঙ্গালোর, RS ঢাকা, RS কাঠমান্ডু, RS কলকাতা। এই RS থাকছেন ইউরোপ ডিপার্টমেন্টের পক্ষ থেকে এরা, বা জেনারেল ডিপার্টমেন্টের। RS মানে ইউরোপ শুধু নয়, জেনারেল ডিপার্টমেন্টের। আন্ডার দিস RS অনেকগুলো ডায়াসিস থাকে, এক একটা রিজনে অনেকগুলো ডায়াসিস থাকে। সেই ডায়াসিস সেক্রেটারি থাকেন এবং সেই ডায়াসিসের আন্ডারে আবার কি থাকে, অনেকগুলো ডিট আছে, সেই ডিট সেক্রেটারি থাকেন এবং সেই ডিটের আন্ডারে যারা থাকে তাদেরকে বলা হয় ডিটিএস এবং যারা ডায়াসিসের মধ্যে থাকে তাদের বলা হয় ডিএস। এরকম ডিটিএস এর আন্ডারে থাকে অনেক ব্লক সেক্রেটারি। আমাদের স্ট্রাকচারটা ভোল্টামের স্ট্রাকচারটা ব্লক লেভেল অবধি বাবা পোস্টিং করেছে। তো ব্লক সেক্রেটারি বিভিন্ন ব্লকে যত ব্লক আছে এক একটা ডিটের মধ্যে, সেই ব্লকে এক একজন করে সন্ন্যাসী থাকবেন। তো সেক্টরিয়াল স্ট্রাকচারের ডিফারেন্স ট্রেডেরও আছে। আমি একটু আগেই বলেছি বিভিন্ন ট্রেড রয়েছে, SDM, VSS, প্রাউড সেবা দল, মেয়েদের আছে গার্লস ভলেন্টিয়ার্স, তারপরে কি বলবো সেবা দল এল প্লাস কি বলবো গার্লস প্রাউড, সেরকম রয়েছে। সেগুলো আমরা একটু দেখে নিই। দিল্লি সেক্টরে SDM এর যে স্ট্রাকচারটা আছে, সেই স্ট্রাকচারের মধ্যে যিনি দিল্লি সেক্টরের হেড হন তাকে বলা হয় চিফ সেক্রেটারি ডি মানে SDM। তার আন্ডারে থাকবে 4টে এরিয়া হয়, এরিয়া অর্গানাইজার, তাকে এও বলা হয়। ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ ইন্ডিয়াকে ভাগ করা হয়েছে সেই 4টে এরিয়া অর্গানাইজার। তার আন্ডারে আছে সার্কেল, এক একটা এরিয়াতে 4টে বা কোথাও 5টা করে সার্কেল আছে। তো সার্কেল অর্গানাইজার, এই সার্কেল অর্গানাইজারের আছে আন্ডারে আছে জোন, যেটাকে আমরা একটু আগেই ইউরোজের ক্ষেত্রে বলেছিলাম ডায়াসিস, সেইটাকে এখানে তিনি নাম দিয়েছেন জোনাল অর্গানাইজার। এই করে ভোল্টামার স্ট্রাকচার ছেলেদের মানে কি বলবো SDM এর পক্ষ থেকে। এবার আমরা VSS এর দিল্লি সেক্টরের স্ট্রাকচারটা দেখব। এখানেও যিনি সেক্রেটারি হন তাকেও বলা হয় চিফ সেক্রেটারি, S মানে VSS। তার আন্ডারে যিনি কাজ করবেন তিনি হলেন ডেপুটি কমান্ডার, DC। এগুলো সব রয়েছে। দেন হচ্ছে প্রভিন্সিয়াল কমান্ডার, প্রভিন্সের মধ্যে যিনি কাজ করছেন। দেন হচ্ছে জোনাল কমান্ডার। এগুলো হচ্ছে VSS এর ভোল্টামার স্ট্রাকচার, ডায়াসিস অবধি আমরা। এরপরে
আমরা চলে যাব পিউ স্ট্রাকচারের মধ্যে। পিউ স্ট্রাকচারের মধ্যে আমরা একই রকম পিউ যিনি দিল্লি সেক্টরে যারা আছে যিনি থাকবেন তাকে বলা হয় চিফ সেক্রেটারি পিউ প্রভিন্স ইউনিভার্সাল। তার আন্ডারে আছে ডেপুটি চিফ সেক্রেটারি যাকে বলা হয় ডিসিএস। তার আন্ডারে থাকবে প্রভিন্সিয়াল সেক্রেটারি, প্রভিন্সিয়াল লেভেল অর্গানাইজার, পিএলও বলা হয় শর্ট ফর্মে। তার আন্ডারে আছে যত সমাজ ভারতবর্ষে টোটাল 44টা সমাজ আছে, এরকম একটা ভারতবর্ষে এরকম টোটাল পিএলও মানে প্রভিন্সিয়াল অর্গানাইজার হবেন 19 জন। এই 19 জনের আন্ডারে প্রচুর সমাজ আছে, 44টা সমাজ ডিভাইড করে থাকবে। সেই সমাজের প্রতিটা সমাজে একজন করে সন্ন্যাসী পোস্টিং হয়, যার নাম থাকে সমাজ রেক্টর। তার এরপরেই থাকে ডায়াসিস লেভেল অর্গানাইজার, যাকে বলা হয় ডিএলও। এই ডিএলও যিনি থাকেন তার আন্ডারে আছে ডিটেল। তো এইবারে আসছি আমরা সেবাদল। সেবাদলের মধ্যে আছে যিনি হেড হন তিনি হলেন ডেপুটি ডাইরেক্টর। তার আন্ডারে দিল্লি সেক্টরের জন্য তার আন্ডারে আছে এরিয়া ইন্সপেক্টর, তার আন্ডারে থাকবে প্রভিন্সিয়াল ইন্সপেক্টর। তো এইভাবে দারুণ মানে প্রতিটা ডিপার্টমেন্টের আপনারা দেখছেন ভাই মানে একটা বিরাট ভোটাম স্ট্রাকচার সব আমাদের রয়েছে। এইবারে মহিলা বিভাগেরও ঠিক একই রকম দেখুন, কোনো রকম কমতি রাখা হয়নি, উনি মহিলাদের সমান অধিকার দিয়েছেন। এখানেও দেখুন সেই আরএস যেগুলো রয়েছে, আরএসএল মহিলা মানে রিজিনাল সেক্রেটারি মহিলা বিভাগ, ক্যালকাটা আরএস, রাঁচি আরএস, এলাহাবাদ আরএস, আরএসএল আর কি, আরএসএল এলাহাবাদ, আরএসএল চণ্ডীগড়, আরএসএল মুম্বাই, আরএসএল জয়পুর, আরএসএল বেঙ্গালুরু, আরএসএল ঢাকা, আরএসএল কাঠমান্ডু, আরএসএল কলকাতা। তো আন্ডার দিস আরএসএল এক্স্যাক্টলি আমাদের ডিএসএল আছেন এবং একই রকম যেরকম ছেলেদের মধ্যে ছিল তার আন্ডারে আবার ডিটিএসএল আছে। ডিটিএসএল এর আন্ডারে আছে বিএসএল ব্লক লেভেল। আমাদের যেহেতু অনেক ব্লকে এখনও ভোল্টেমার পোস্টিং রয়েছে, তো একটা সময় আমাদের রয়েছে যেটা। এইবারে গার্ল প্রভিস্ট তার দিল্লি সেক্টরের যে স্ট্রাকচার হবে তিনি যিনি হবেন গার্ল প্রভিস্ট সেক্রেটারি। তার আন্ডারে আছে ডেপুটি চিফ সেক্রেটারি এল, তার আন্ডারে আছেন প্রভিন্সিয়াল সেক্রেটারি এল, তার আন্ডারে থাকবে ডায়াসিস লেভেল অর্গানাইজার, ডায়াসিস লেভেল প্রভিন্সিয়াল লেভেল অর্গানাইজার, ডায়াসিস লেভেল অর্গানাইজার এল। তার মধ্যে তারপরে তার আন্ডারে আছে ডিট লেভেল অর্গানাইজার এল। ঠিক একই রকম সেবাদল এল, সেবাদল এল এর আন্ডারেও আছে মহিলা বিভাগের ডেপুটি ডাইরেক্টর এল, তেমনি আছে এরিয়া ইন্সপেক্টর এল, প্রভিন্সিয়াল ইন্সপেক্টর এল। মানে এল মানে মহিলা, লেডিস, এল মানে হচ্ছে লেডিস। এইবারে জিপি, জিভি গার্লস ভলেন্টিয়ার্স, এদের সেক্টরিয়াল সেক্রেটারি থাকছেন। তার আন্ডারে থাকছে ডেপুটি কমান্ডার এল, তার আন্ডারে থাকছে প্রভিন্সিয়াল কমান্ডার এল, মানে এল মানে মহিলা। আর তার আন্ডারে আছে জোনাল কমান্ডার ডায়াসিস। এইভাবে আমাদের সমস্ত ভোল্টেমার স্ট্রাকচার এইভাবে দেখুন, প্রত্যেকটা বিভাগকে তিনি সমান অধিকার দিয়েছেন, কোনো রকম ডিসক্রিমিনেশন তিনি রাখেন। এইবারে আমি একটা কথা বলেছিলাম, এটা হচ্ছে ভোল্টেমার স্ট্রাকচার। এবারে আসছি এলএফটি স্ট্রাকচার। আমি বলেছিলাম যে যারা এলএফটি মানে হচ্ছে লোকাল ফুল টাইম, এই লোকাল ফুল টাইমার যারা তারা বাড়ি ঘরে যেতে পারে, কিন্তু পুরো সময়টা সংগঠনের জন্য দেয় সন্ন্যাসী। তো এদের একটা বিরাট স্ট্রাকচার আছে, সময় কম বা ইয়ে যাচ্ছে না, যেটুকু আছে আমি ছোট ফর্মে দেখাচ্ছি। সেটা হচ্ছে ইরোজিয়ার যারা আছে ছেলেদের পক্ষ থেকে, তাদেরকে বলা হয় ডায়াসিস ইরোজ অর্গানাইজার। এগুলো হচ্ছে ডিএস এর আন্ডারে কাজ করে। ডিটিএস ডিট ইরোজ অর্গানাইজার, এরা ডিটিএস এর দাদা সন্ন্যাসী যিনি আছেন তার আন্ডারে কাজ করবেন।
ডিট পিরোজ অর্গানাইজার। দেন হচ্ছে বিএস, যিনি যে পোস্টিং হবে তার আন্ডারে কাজ করবেন ব্লক পিরোজ অর্গানাইজার। এইবারে এই ব্লক সেক্রেটারি যিনি, ব্লকে যিনি ডিটেলস মানে ব্লকের সেক্রেটারি যিনি দাদা থাকবেন সন্ন্যাসী, তার আন্ডারে পঞ্চায়েত পিরোজ অর্গানাইজার থাকবে। ঠিক একইভাবে লেডিস ডিপার্টমেন্টেরও পিরোজের ক্ষেত্রে তাদের যে পিরোজ ডিপার্টমেন্ট রয়েছে তাদেরও ডায়াসিস পিরোজ অর্গানাইজার এর লেডিস সেকশন, ডায়াসিস ডিট পিরোজ অর্গানাইজার লেডিস সেকশন, ব্লক পিরোজ অর্গানাইজার লেডিস সেকশন আর পঞ্চায়েত পিরোজ অর্গানাইজার লেডিস সেকশন। একদম একই স্ট্রাকচার নেমে যাচ্ছে। এইবারে আমরা এসডিএম এর সেবাধর্ম মিশনের যে বর্তমান স্ট্রাকচার রয়েছে তার আন্ডারে এলএমপি কাজ করবে। এটা যারা কাজ করবে তাদেরকে বলা হচ্ছে অ্যাডিশনাল এরিয়া অর্গানাইজার। এটা 4টে এরিয়ার জন্য আছে অ্যাডিশনাল এরিয়া অর্গানাইজার, অর্থাৎ যে এরিয়া এও ছিল তার আন্ডারে এডিশনাল শব্দটা বসিয়ে দিয়েছেন। এরকম এডিশনাল সার্কেল অর্গানাইজার, এবারে এডিশনাল জোনাল অর্গানাইজার। এসডিএম এর ক্ষেত্রে এটা হবে। বিএসএস এর ক্ষেত্রে একই রকম অ্যাডিশনাল ডেপুটি কমান্ডার, অ্যাডিশনাল প্রভিন্সিয়াল কমান্ডার, অ্যাডিশনাল জোনাল কমান্ডার। ঠিক একইভাবে প্রাউটের ক্ষেত্রে আমরা দেখব, প্রাউটের ক্ষেত্রে অ্যাডিশনাল ডেপুটি চিফ সেক্রেটারি, অ্যাডিশনাল প্রভিন্সিয়াল লেভেল অর্গানাইজার, অ্যাডিশনাল ডায়াসিস লেভেল অর্গানাইজার, অ্যাডিশনাল ডিট লেভেল অর্গানাইজার, অ্যাডিশনাল ব্লক লেভেল অর্গানাইজার। ঠিক সমাজের এখানে একটা আলাদা এলএমপি স্ট্রাকচার প্রাউটের জন্য দেওয়া হচ্ছে। প্রাউটের ডবল এলএমপি, একটা গোটামা স্ট্রাকচারের সঙ্গে যুক্ত থাকে আর একটা সমাজের সঙ্গে যুক্ত থাকে। সমাজ সেক্রেটারি যিনি হন তিনি নিজেই এলএমপি হতে হবে মাস্ট, এবং তার আন্ডারে থাকবেন একজন অর্গানাইজিং সেক্রেটারি। সেই অর্গানাইজিং সেক্রেটারিকে কোথাও কোথাও 4টে করে ওয়েস রাখা হয়েছে, ওয়েস 1, ওয়েস 2, ওয়েস 3, ওয়েস 4। এই 4জন ওয়েস রাখা হয়েছে। এদের বিভিন্ন এলাকা টোটাল যেরকম এখানে এবি রয়েছে, এবি 4টে ওয়েস আছে। এরকম বড় বড় সমাজে ওয়েস দেওয়া হয়েছে। দেন হচ্ছে ডায়াসিস ফিল্ড অর্গানাইজার ডিএফও, ডায়াসিস লেভেলে। ডিট লেভেলে হচ্ছে ডিট ফিল্ড অর্গানাইজার। ব্লক লেভেল হচ্ছে বিএফও, ব্লক ফিল্ড অর্গানাইজার। এইভাবে বর্তমান এলএমপি স্ট্রাকচার কি বলবো, ভিউর জন্য একটা বিরাট স্ট্রাকচার রয়েছে। এবারে আসছি সেবাদল। সেবাদলের অ্যাডিশনাল এরিয়া ইন্সপেক্টর, অ্যাডিশনাল প্রভিন্সিয়াল ইন্সপেক্টর। এবারে ডব্লিউডব্লিউডির জন্য যে এলএমপি স্ট্রাকচার যেটা আছে সেটা হচ্ছে ফর এলএমপি পিরোজের জন্য ডায়াসিস পিরোজ অর্গানাইজার এল, এটা অলরেডি আমি বলে দিয়েছিলাম। ডিট পিরোজ অর্গানাইজার এল, ব্লক পিরোজ অর্গানাইজার এল, পঞ্চায়েত পিরোজ অর্গানাইজার এল, আর জিভির জন্য হলো অ্যাডিশনাল ডেপুটি কমান্ডার এল, অ্যাডিশনাল প্রভিন্সিয়াল কমান্ডার এল, অ্যাডিশনাল জোনাল কমান্ডার এল, জিপি গার্লস ভলেন্টিয়ার্স। ঠিক একইভাবে জিপির জন্য হচ্ছে অ্যাডিশনাল ডেপুটি চিফ সেক্রেটারি এল, অ্যাডিশনাল প্রভিন্সিয়াল লেভেল অর্গানাইজার এল, অ্যাডিশনাল ডায়াসিস লেভেল অর্গানাইজার এল, আর অ্যাডিশনাল ডিট লেভেল অর্গানাইজার এল। আর সেবাদল এল এর ক্ষেত্রে মহিলা বিভাগ সেবাদলের তাদের জন্য হচ্ছে অ্যাডিশনাল এরিয়া ইন্সপেক্টর এল, অ্যাডিশনাল প্রভিন্সিয়াল ইন্সপেক্টর এল, এই করে রয়েছে। এইবারে আমরা ভুক্তি প্রদান স্ট্রাকচারে চলে আসছি। এলএমপি স্ট্রাকচার কমপ্লিট হয়ে গেল আমাদের। এবারে ভুক্তি প্রদান স্ট্রাকচার আপনারা দেখুন। ভুক্তি প্রদান স্ট্রাকচার মার্গি স্ট্রাকচার, ভুক্তি প্রদান নয় মার্গি স্ট্রাকচার। মার্গি স্ট্রাকচারকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে এসিবি। এসিবিকে এখানে লেখা আছে দেখবেন অ্যাডভাইজারি কমিটি এবং ওয়ার্কিং বোর্ড, এই দুটোকে মিলে বাবা একটা শর্ট ফর্ম দিয়েছেন এসিবি, অ্যাডভাইজারি কমিটি এবং ওয়ার্কিং বোর্ড মিলে এসিবি লিখেছেন তিনি। এগুলো বিভিন্ন লেভেলে আছে,
যেমন সেন্ট্রাল লেভেলে আছে, এতে কি করবে, এই অ্যাডভাইজারি কমিটিতে 5 জন থাকবে এবং ওয়ার্কিং বোর্ডে 5 জন থাকবে। তো এই 5 জন মার্গিরা থাকবেন, 10 জন একদম জেনারেল সেক্রেটারি থেকে নিয়ে যত ডিপার্টমেন্ট আমি দেখালাম, প্রতিটা ডিপার্টমেন্টের অ্যাডভাইজারি কমিটি মাস্ট থাকতে হবে। এবং যারা সেক্টরিয়াল আছে, সেক্টরিয়ালদেরও প্রত্যেকটা লেভেলে সেক্টরিয়াল অ্যাডভাইজারি কমিটি এবং ওয়ার্কিং বোর্ড রাখতে হবে মাস্ট। অর্থাৎ প্রচুর মার্গিরা যারা দায়িত্ব নিয়ে কাজ করতে চান হায়ার লেভেলে, তাদের জন্য এখানে সুযোগ দিয়েছে। এবং প্রসঙ্গত একটা কথা বলে রাখি, বাবা মার্গিদের জন্য একটা খুব ডেজিগনেটেড ডিউটি দিয়েছেন, সেটা হচ্ছে যারা এই ধরনের কাজ করবেন তাদেরকে তিনি দিয়েছেন পিকেবি। পি ফর পাঞ্জাব, কে ফর কলকাতা, বি ফর বোম্বে। তো পিকেবি পূর্ণকালিক বন্ধু, এর ফুল ফর্মটা হচ্ছে পূর্ণকালিক বন্ধু। অর্থাৎ যারা রিটায়ারমেন্টের পর বা নিজের কর্মজীবনের মাঝখানে এরা কি করতে চান, সমাজের জন্য কাজ করতে চান, তাদেরকে গুরুদেব নাম দিয়েছেন পিকেবি হিসাবে তারা জয়েন করতে পারে। এবং যারা পিকেবি হবেন তারা এই অ্যাডভাইজারি কমিটি বা ওয়ার্কিং বোর্ডের সেন্ট্রাল মেম্বার তারা আরামসে হতে হবে। এইবারে আসছি, যেহেতু আমি আগেই বলেছি যে ভক্তি প্রধান মানে মার্গিরা খুব বেশি দূর ঘুরতে পারবে না, সেই জন্য তাদেরকে একটা জেলা স্তরে বেঁধে রাখা হয়েছে এবং জেলাকে তিনি নাম দিয়েছেন ভক্তি প্রধান। তো আমাদের দেখবেন এখানে লেখা আছে, আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন ভক্তি প্রধান জেনারেল, যাকে শর্ট ফর্মে লেখা হচ্ছে বিপি, ভক্তি প্রধান জেনারেল। এই ভক্তি প্রধান জেনারেলের আন্ডারে মানে জেলা স্তরে এটা, এই ভক্তি প্রধান জেনারেলের আন্ডারে আছে ইউবিপি, উপভুক্তি প্রমুখ জেনারেল ইউবিপি। দেন হচ্ছে পঞ্চায়েত প্রমুখ জেনারেল, এগুলো হচ্ছে জেনারেল মানে মাদার অর্গানাইজেশন। পঞ্চায়েতটা তাকে পিপি বলা হয়। গ্রাম প্রমুখ, যাকে শর্ট ফর্মে বলা হচ্ছে জিএমপি জেনারেল। এর অর্থাৎ গ্রাম অবধি, জেলা স্তর থেকে গ্রাম স্তর অবধি মার্গি স্ট্রাকচারকে জেনারেলভাবে নেওয়া হয়েছে। এবং এই ভক্তি প্রধানদের আন্ডারে একটা ভক্তি কমিটি থাকছে ইউপিপিদের হাতে। ইউপিপি কমিটি, এখানে মিনিমাম 17 জন মেম্বার থাকেন, নিয়ে একটা কমিটি হয় এবং সমস্ত ডিপার্টমেন্টকে নিয়ে আপনাদের কাজ করতে হবে। মার্গিরা যারা রয়েছেন তাদেরকে আমি বলবো যে আপনাদেরকে এটা বুঝতে হবে, স্ট্রাকচারটাকে ভালো করে না করার জন্য আমরা যে কাজ করতে চাইছি সেই কাজটা আমরা করতে পারছি। দেন হচ্ছে এসডিএম এর জন্য ভক্তি প্রধান ডি, ইউবিপি ডি, পঞ্চায়েত প্রমুখ ডি, গ্রাম প্রমুখ ডি, অর্থাৎ প্রত্যেকেরই ভক্তি প্রধান আছে। ভিএসএস এর জন্য ভক্তি প্রধান এস, ভক্তি প্রধান ইউবিপি এস, পঞ্চায়েত প্রমুখ এস, গ্রাম প্রমুখ এস। একই রকম প্রাউডেরও দেখুন ভক্তি প্রধান রয়েছে, উপভক্তি প্রমুখ, পঞ্চায়েত প্রমুখ, গ্রাম প্রমুখ, এবং সেবা দলেরও ভক্তি প্রধান একদম এরকম রয়েছে। সেবা দলের 22টা ভক্তি প্রধান, ফর ইউর ইনফরমেশন 22টা ভক্তি প্রধান একটা। এর হেড হবে যিনি আমার ভক্তি প্রধান, আমার সেবা দলের ভক্তি প্রধান, তিনি এর হেড হন। তো এছাড়া আরেকটা ছেলেদের স্ট্রাকচার রয়েছে, সেটা হচ্ছে এলজি স্ট্রাকচার, সমাজের তরফ থেকে লোকাল গাইড। অর্থাৎ যত এমএলএ, এমপি, পঞ্চায়েত বলবো পঞ্চায়েত প্রধান, গ্রাম প্রধান, এই যতগুলো রয়েছে এই সমস্ত লেভেলে যাতে প্রাউড তার ক্যান্ডিডেট দিতে পারে এবং প্রাউড ইউনিভার্সাল এই ধরনের স্ট্রাকচারগুলো বানিয়ে রেখেছেন, তারা যাতে সমাজ যাতে সেখানে কাজ করে মানুষের সেবা করতে পারে, মানুষকে লোকাল গাইড করতে পারে, সেজন্য এখানে একটা হিউজ স্ট্রাকচার একদম সেই এমপি লেভেল থেকে নিয়ে একদম গ্রাম লেভেল থেকে গাঁও প্রধান থেকে এক পর্যন্ত এই স্ট্রাকচারটা কমপ্লিট আছে। মেয়েদের ক্ষেত্রেও সেম দেখুন, এখানে ভক্তি প্রধান সবার নেই, কিন্তু সেক্রেটারিজ থাকে। WWD সেক্রেটারি ভক্তি ওয়াইজেগুলো থাকবে, আর WWD বলবো পঞ্চায়েত সেক্রেটারি, ব্লক সেক্রেটারি, WWD পঞ্চায়েত সেক্রেটারি, WWD গ্রাম সেক্রেটারি, এগুলো থাকবে। মেয়েদের দেখুন প্যারালাল স্ট্রাকচার নেমে যাচ্ছে। ঠিক একইভাবে গার্লস ভলেন্টিয়ার্সেরও বিভিন্ন
জেলা স্তর থেকে একদম গ্রাম স্তর অবধি সেক্রেটারি থাকবে। ভর্তি প্রধান থাকবে দুটো ডিপার্টমেন্টের মেয়েদের, একটা হচ্ছে গার্লস স্কাউটিস্ট, তাদের ভর্তি প্রধান, উপভর্তি প্রমুখ, পঞ্চায়েত প্রমুখ এবং গ্রাম প্রমুখ। আর সেবা দল এর তাদেরও ভর্তি প্রধান, উপভর্তি প্রমুখ, গ্রাম প্রমুখ বা পঞ্চায়েত প্রমুখই থাকবে। আর মেয়েদেরও এলজি থাকবে, কিন্তু এলজিটা যেখানে ছেলেদের এলজি আছে, মানে এখানে মিলে জুলে করা হয়, ছেলেরা মেয়েরা, অর্থাৎ সমাজের যারা মহিলা সমাজ সেক্রেটারি যিনি হবেন, তিনি সমাজ সেক্রেটারি যিনি আন্ডারে থাকেন, তারা দুজনে মিলে বসে ডিসাইড করবেন কোন এলাকায় মহিলা ক্যান্ডিডেট দিলে ভালো আর কোন এলাকায় পুরুষ ক্যান্ডিডেট দিলে ভালো, বা বর্তমান যে ইলেকশন কমিশনারের যে এগুলো রয়েছে সেই অনুযায়ী যেমন যেমন আছে তারা সেই ধরনের করে। আমি যেটুকু শুনেছি মানে, তো এই ধরনের স্ট্রাকচারগুলো বলা হলো। এইবারে আরেকটা জিনিস আমি বলে রাখবো, সেটা হচ্ছে স্ট্রাকচারটা বলার পরে এখন আমরা বলবো যে এখন করণীয়গুলো, এই যে স্ট্রাকচার যারা আমরা তৈরি করলাম, এবারে করবো কি আমরা, এই করবো কি সেটা নিয়ে আলোচনা করবো, কী কী করতে হবে এক একটা ডিপার্টমেন্টের, সেগুলো ডিটেলসে আমি বলে দেবো যতটা পারি। কিন্তু তার আগে আমি একটা কথা সবাইকে বলবো, যারা এই অনলাইনে ক্লাস করছেন, মার্গি, সন্ন্যাসী, ইলেকট্রিক, সবাইকে আমি একটা অনুরোধ করবো, আমি যেহেতু পিআরএসের দায়িত্বে আছি, আমাদের সেন্ট্রাল তরফ থেকে আপনাদের জানানোর জন্য একটা নির্দেশ দেওয়া হয়েছে। সেটা হচ্ছে এই লকডাউন পিরিয়ড, এটা পৃথিবীর ইতিহাসে কোনোদিন এরকম ঘটনা ঘটেনি যে সারা পৃথিবী ডেভেলপ, বিশ্বযুদ্ধ হয়েছে তাতেও পুরো এই ধরনের ভয়াবহ সিচুয়েশন আসছে। তো এটা একটা পৃথিবীর মুখে একটা ভয়ঙ্কর ক্রাইসিস, আর এর রিমেডি কার কাছে এখন পর্যন্ত। কিন্তু আনন্দমার্গীরা যারা সন্ন্যাসীরা, সন্ন্যাসিনী, মার্গী ভাই বোনেরা, এলেক্ট্রিরা, আপনাদের কাছে আমার বলা যে আপনারা এই সময়টা ম্যাক্সিমাম সাধনা করবেন। লেসেনগুলোকে বাবা একটা কথা বলতেন, বাবার কাছে যখন আমরা থাকতাম বা ইমার্জেন্সি পিরিয়ডে, আমি বিজয়ানন্দ দাদা বা বিভিন্ন সিনিয়র দাদাদের কাছ থেকে সংসদের থেকে আমি দেখেছি, তারা বলতেন যে ইমার্জেন্সি পিরিয়ডে আমরা খুব সাধনা করতাম এবং খুব পড়াশোনা করতাম। বিজয়ানন্দ আমাকে বলতেন, বলে জানো তো অমরানন্দ, আমার যত জ্ঞান সব ইমার্জেন্সিতে জেলের মধ্যে। তো আপনাদেরকে আমি বলবো, বাবা বলছেন যে সমস্তটা কিছু স্পিড অ্যান্ড পজের মধ্যে দিয়ে চলে। একটা পজ এসেছে মানে এটা পার্মানেন্ট নয়, সামনে কিন্তু একটা সুদিন আসছে। মানুষ আনন্দমার্গীরা ভেঙে পড়বে, কিন্তু সাধারণ মানুষ একদম চাকরি চলে যাচ্ছে, মানুষের নতুন করে চাকরি রিক্রুটমেন্ট হচ্ছে না, মানুষ বেতন পাচ্ছে না, খাওয়ার পাচ্ছে না, এটা ডে টু ডে আরও বাড়বে। এইরকম একটা সিচুয়েশনে বাবা বলেছিলেন এমন একটা দিন আসবে দেখবি তোদেরকে প্রচুর রিলিফ করতে হবে, প্রচুর সেবা করতে হবে, সেজন্য আমাদের প্রস্তুতির দরকার। এবং বাবা যে বলছেন না, অপরকে সৎপথে নির্দেশনা দেওয়া সাধনার অঙ্গ, এই সময়টা এসে গেছে। আপনারা রেগুলার নিয়মিত ঢঙ্গে পড়াশোনা করুন, আর নিজেদের এলাকায় ছোট ছোট করে তত্ত্ব সভা 5 জন 6 জনকে ডাকুন, ওদেরকে ভালো ভালো কথাগুলো বলুন। সন্ন্যাসী দাদাজিদেরও বলবো, আপনারাও এই ধরনের কিছু ছোট ছোট করে ইয়ং জেনারেশন, বিশেষ করে ইয়ং জেনারেশন যারা এখন একদম পড়াশোনা বন্ধ, তাদের দিশাহীন হয়ে যাচ্ছে, সেই ধরনের ইয়ং জেনারেশনকে, দিদিরা মেয়েদেরকে, দাদারা সন্ন্যাসী দাদারা ছেলেদেরকে নিয়ে আপনারা ছোট ছোট করে 5 জন 7 জন, বেশি লোক তো গ্যাদারিং করা যাবে না, 10 জন ম্যাক্সিমাম করে, যেখানে যেরকম ডিস্টেন্স মেনটেন করে করা যায়, এগুলো যদি আপনারা করেন, আমার মনে হয় আপনারা নিজেরাও বাবার কৃপা পাবেন এবং যাদেরকে আপনারা বলবেন তারাও অনেক উপকৃত হবেন। মার্গীদেরও তেমনি বলবো, ভক্তিপ্রধান স্ট্রাকচারে যারা আছেন, ভক্তিপ্রধান যারা রয়েছেন বিভিন্ন ডিপার্টমেন্টে, এখন তো অন্যান্য ডিপার্টমেন্টের কাজ করা খুব বেশি যাচ্ছে না, কিন্তু তার ফাঁকে ফাঁকে যেটুকু পারেন একটা কাজ করুন, সেটা হচ্ছে ঘরে ঘরে যেমন ডিসি করছেন, ডিসিটা করুন। কীর্তন যেমন করছেন নিয়মিত করে, একটা এই চেন করে কীর্তন করে যাচ্ছেন, সেগুলো করুন। কিন্তু তার সঙ্গে সঙ্গে
ওইখানে খাদ্য না থেকে মানুষের পাশে একটু দাঁড়ানো। মানুষকে যে সবসময় আর্থিক সাহায্য করতে হবে তা নয়, মানুষের যে একটা কি বলবো মোরাল একটা সাপোর্ট দরকার, সেই সাপোর্টটা দেবেন। আর সন্ন্যাসী দাদাদের বলবো, আপনারা রেগুলার প্রতিটা মার্গী আপনাদের ডায়াসিসে আপনার ডিটে, সন্ন্যাসী দিদিদেরও বলবো আপনার ডায়াসিস বা আপনাদের ডিটে যেসব মার্গীরা রয়েছেন, ইলেকট্রিকরা রয়েছেন, তাদের রেগুলার যোগাযোগ রাখবেন। নাহলে কী হবে, একটা সময় গিয়ে দেখবেন এই যে কন্ট্যাক্ট থাকছে না, তারাও অনেকে হয়তো যারা ভালো মার্গী তারা হয়তো ঠিকই থাকবেন, কিন্তু অনেকে হয়তো দেখবেন হতাশাগ্রস্ত ভেঙে পড়তে পারে। সেই জন্য এটা আমাদের সন্ন্যাসীদের মোরাল দেয় সবার কাছে। আমি তাই দাদা দিদিদের কাছে অনুরোধ করবো, এই জিনিসটাকে আপনারা খুব গুরুত্ব দিয়ে দেখুন, রেগুলার একটা কন্ট্যাক্ট করুন। আজকাল তো সুন্দর সিস্টেম হয়ে গেছে, একটা গ্রুপ করে কন্ট্যাক্ট করা যায়, সেই গ্রুপে কন্ট্যাক্ট করুন, সপ্তাহে 2 দিন বা 3 দিন করে ধর্মচক্র করুন, সাধনা কীর্তন করুন, কিছু না কিছু বুদ্ধি বের করুন। আপনারা যথেষ্ট ইন্টেলিজেন্ট আছেন, আমি বলবো এগুলোকে চালিয়ে যান। আর বলতে আমার দাদা দিদিদের, মার্গী ভাই বোনদের বলবো, অনেক দাদা দিদিরা ফিল্ডে রয়েছেন, এখন স্কুল বন্ধ হয়ে গেছে, বেতন পাচ্ছে কি পাচ্ছে না, অনেক স্কুলে তো বড় বড় স্কুলও নয়, ছোটো ছোটো স্কুল ছিল। সেই সব দাদা দিদিদের কিছুটা মনে হচ্ছে, আমরা যেটুকু খবর পাচ্ছি, অনেকে অনেক কষ্টের মধ্যে রয়েছে। তো ইট ইজ ইয়োর মোরাল ডিউটি। আপনারা তো গার্জেন বা বলতেন ভক্তি প্রধান বা ভক্তি প্রমুখ, এরা হচ্ছে কী বলবো আমাদের সন্ন্যাসীদের লোকাল গার্জেন বাবা। তো সেই জন্য আপনারা দাদা দিদিদের খোঁজ খবর রাখুন, এবং রাখছেন আমি জানি, তবু আমি রিমাইন্ড করে দেবো, একটু খোঁজ খবর রাখবেন এবং কোনো অসুবিধা হলে তাদের পাশে দাঁড়াবেন। খুব যদি অসুবিধা হয় আমাদের জানান, আমরাও আছি, যদিও আমরাও কষ্টের মধ্যে থাকছি, তবু আমরা সবাই মিলে আমাদের সন্ন্যাসী দাদা দিদিরা, নতুন নতুন যেসব ছেলেমেয়েরা সন্ন্যাসী রয়েছেন তাদেরকে কেয়ার নেওয়া দরকার, এটা আমার বলার সবার কাছে। আর নিজেদের মধ্যে একটা আমাদের রেগুলার যোগাযোগ থাকে, আর যেখানে যেখানে ধর্মচক্র করা সম্ভব হচ্ছে, ছোটো ছোটো করে ধর্মচক্র করুন, আস্তে আস্তে করে দেখে নিন সিচুয়েশন কেমন হচ্ছে। যেমন বাড়বে তেমনি কমবেও তো এইটা। আর আরেকটা কথা আমি বলে রাখবো, সেটা হচ্ছে প্রভাত সঙ্গীত কম্পিটিশান আমরা প্রতি বছর করে থাকি। এইবারে লকডাউনের কারণে অসুবিধা হচ্ছে। সামনের বুধবার আমরা একটা গ্রুপ এখানে কলকাতায় যারা আমরা কাজ করি, আমি অফিসাদি, আমাদের তথাগত দাদা, আমাদের RS দাদা, এরকম যারা রয়েছি আমরা কয়েকজন মিলে আমরা আপনাদের সামনে আসব সামনের বুধবার, অর্থাৎ আজকে রবিবার, সোম মঙ্গল বুধবার দিন সকাল 10:30টায়, 10:30 থেকে 11:30, 1 ঘন্টার একটা কনফারেন্স থাকবে। আপনারা কি করে এই লকডাউনের মধ্যেও অনলাইনে কম্পিটিশন করা যেতে পারে কিনা, বা নিজেদের এলাকায় কি করতে পারেন, তাহলে আমরা গান বা গানের জিনিস বা ডকুমেন্টসগুলো যেভাবে পাঠিয়ে দেবো আপনাদের, কোনো অসুবিধা হবে না, মেলে পাঠিয়ে দেবো, আমি রেডি করে সব রেখেছি। শুধু আপনাদের গাইডেন্স দরকার, আপনারা কে কী করছেন। এবং আমি ভক্তিপ্রধান যারা রয়েছেন, সন্ন্যাসী দাদা দিদি যারা রয়েছেন, বিশেষ করে আপনাদের যে কমিটিতে যিনি রাওয়া সেক্রেটারি আছেন, সেই রাওয়া সেক্রেটারি বা কম্পিটিশন যারা আপনারা ডাইরেক্টলি করেন, হয়তো তাদের সবাইকে ইনফর্ম করে দেবেন, যাতে বুধবার দিন 10:30টার সময়, আমি আজকে রাত্রে একটা মেল ছাড়ছি সবাইকে, 10:30টার সময় আমরা আবার এই অনলাইনে আসব। কিন্তু আমি কিছু সেদিন বলবো না, আপনাদের কাছে সাজেশন এক এক করে আপনারা করবেন, রেডি করে রাখবেন, অল্প কিছুর মধ্যে সাজেস্ট করুন, তাদের এইভাবে করবেন, আমরা সেগুলো জট ডাউন করে নেব। আর সেই অনুযায়ী আমরা উইদিন 15 ডেজ আমরা মেটেরিয়াল আপনাদের কাছে চলে যাবে, বা উইদিন 10 ডেজ, এবং আপনারা সেই ধরনের কাজ করতে শুরু করুন। কম্পিটিশন যে সেপ্টেম্বরের মধ্যেই শেষ করতে হবে তার কোনো মানে নেই, অক্টোবর নিতেও পারেন আপনারা, কোনো অসুবিধা নেই, কিন্তু ফিল্ডে কিছু কিছু প্রোগ্রাম ছোটো ছোটো করে হওয়া দরকার, এটা আমার বলার। আরও কিছু যদি নতুন নতুন সাজেশন থাকে আমাদের দেবেন, এবং রেগুলার বেসিসে PRS-এর তরফ থেকে আমরা বিভিন্ন সন্ন্যাসী দাদা দিদিদের স্পিচ পাঠাচ্ছি, বিভিন্ন নাচ গানের ভিডিওগুলো পাঠাচ্ছি, আপনারা পাচ্ছেন। আপনাদেরও যারা করতে চান, গান গাইতে চান
বা নাচের প্রোগ্রাম দিতে চান বা রিসাইটেশন করতে চান, আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, তন্ময়ানন্দ অবধূতের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমি কিভাবে আপনারা আমাকে মেটেরিয়াল পাঠাবেন, কিভাবে সেগুলো আমি আবার, আমাদের একটা ইউটিউব চ্যানেল হয়ে গেছে, সেই চ্যানেলে কী করে ওটাকে ইউটিউবে PRS কী বলবো MPS কলকাতা এই নামে একটা ইউটিউবের চ্যানেল খুলেছি আমরা। ওই চ্যানেলে প্রচুর ভিডিও আপলোড হচ্ছে আজকাল। তো ওইখানে একসঙ্গে ক্লিক করলে সব পেয়ে যাবে। তো সেখানে আপনার ভিডিওগুলোও থাকবে, যারা ভালো করে পাঠাবেন। পাঠালেই যে সবটা নেওয়া হবে তার কোনো মানে নেই। সেটা যদি আমাদের কমিটির গ্রহণযোগ্য হয় তাহলে অবশ্যই সেটা আমরা এটা করবো, সারা ওয়ার্ল্ডে এটা চলে যাবে, কয়েক হাজার মানুষ এটা দেখবে। যাই হোক, আর দীর্ঘায়িত করবো না, শুধু কাজের কথাটা বলে নিই। আমাদের কতগুলো কমন কাজ আছে, সে কাজগুলো কি না, 1 নম্বর হচ্ছে দীক্ষা দেওয়া। তো মার্গীরা তো দীক্ষা দিতে পারবেন না, তারা কি করবেন, দীক্ষা দেওয়ার জন্য লোক তৈরি করবেন, দাদা দিদিদের কাছ থেকে নিয়ে যাবেন, দাদা দিদিরা দীক্ষা দিয়ে দেবেন। তো এইটা একটা বিরাট দায়িত্ব, সবাইকে সেই চেষ্টা করতে হবে, দীক্ষা দেওয়ানোর চেষ্টা করতে হবে। 2 নম্বর হচ্ছে দীক্ষা দেওয়ার পর তাকে ছেড়ে দিলে শুধু হবে না, তাকে ফলো আপ করে করে তাকে সে যদি ধর্মচক্রে যায়, যাতে রেগুলার কাজকর্ম করে, সাধনা করে, সেটা খেয়াল রাখতে হবে, তাকে বলা হয় ফলো আপ। দেন হচ্ছে ইউনিট ফরমেশন, ইউনিট বানাতে হবে এবং তাকে ধর্মচক্র যাতে সে আসে সেটা চেষ্টা করতে হবে। আর যেখানে ইউনিট নেই, ধর্মচক্র ইউনিট নেই, সেখানে আপনারা ইউনিট ফরমেশন করবেন, এটা দায়িত্ব আমাদের। হ্যাঁ, গ্রামে গ্রামে ইউনিট ফরমেশন করার দায়িত্ব। দেন হচ্ছে DDC, ডোর টু ডোর কন্ট্যাক্ট। হ্যাঁ, ডোর টু ডোর কন্ট্যাক্ট অর্থাৎ প্রচার করতে হবে, বাড়ি বাড়ি গিয়ে লিফলেট করা, ওয়ালেটিং করা, এই ধরনের কিছু কাজ রয়েছে। দেন হচ্ছে ফান্ড কালেকশন, ফান্ড ছাড়া তো সংগঠন চালাতে পারবেন, ফান্ড কালেকশন এগুলো বাবাই দিয়েছেন। আর হচ্ছে সন্ন্যাসী হোলটাইমার স্ট্রাকচার বাড়াতে হবে, যত হোলটাইমার বাড়াতে পারবো সেই জন্য এটা মার্গী সন্ন্যাসী প্রত্যেকের দায়িত্ব। আর সেই সঙ্গে সঙ্গে LFT স্ট্রাকচার, LFT ছাড়া আপনি গৃহী মানুষ কতক্ষণে করবেন, LFT থাকলে অনেক কাজ করতে পারবেন। এই দুটো স্ট্রাকচার কী করে বাড়াতে পারেন চেষ্টা করবেন। দেন হচ্ছে যারা হোলটাইমার দেবেন বা LFT দেবেন, সেই হোলটাইমার পাস করে এলে তার সাবস্টিটিউট হিসাবে আপনার এলাকায় আপনাকে হোলটাইমার সেন্টার দিয়ে দেবে। হোলটাইমার যে বানাবেন, যদি কোনো ভর্তি প্রধান বা কেউ বানান, সে তার বিনিময়ে সে একটা হোলটাইমার তিনি পাবেন তার এলাকায়। তো এগুলো আমাদের প্রসিডিওর রয়েছে, তো দাদার দিদি যাকেই বানাতে পারে। তো দেন হচ্ছে বুক সেল, বাবার যে বইগুলো রয়েছে এগুলো ম্যাক্সিমাম মানুষের কাছে পৌঁছে দেওয়া দরকার, মন্ত্রমূলক বাক্য, এগুলো ম্যাক্সিমাম সেল করার চেষ্টা করুন। এই লকডাউন পিরিয়ডে বই নিয়ে যান, বললে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা হবে, অনেকে যাতায়াত করছেন। এবং স্কুল, আমাদের ব্লকে ব্লকে, পঞ্চায়েতে পঞ্চায়েতে আমাদের স্কুল খোলা দরকার। স্কুল যথেষ্ট নয়, আরও স্কুল খুলতে হবে আমাদের, এটা কমন প্রোগ্রাম বাবা দিয়েছিলেন। আর পেপার, আমাদের যে পেপার বেরোয়, এখন হয়তো পেপারটা বেরোচ্ছে না, কিন্তু অনলাইনে কী বলবো, নেটের মধ্যে যে পেপার বেরোচ্ছে নতুন পৃথিবী, সো এইরকম পেপারগুলো বের করুন, এগুলো সার্কুলেশন করা আমাদের কমন দায়িত্ব। আর হচ্ছে সেমিনার, সেমিনারটা কমন দায়িত্ব, প্রত্যেকটা মার্গী, প্রত্যেকটা সন্ন্যাসী সেমিনার। বাবা সেই জন্য 16 পয়েন্টের অঙ্গ হিসাবে দিয়েছেন CSDK। C মানে কন্ট্যাক্ট রুম, S মানে সেমিনার, D মানে ডিউটি, এই যে কথাগুলো বলছি ডিউটির কথাগুলো বলছি ডিউটি, আর K মানে কীর্তন। এইবারে ইরোজের বা জেনারেল ডিপার্টমেন্টের কি কাজ, এটা মেয়ে আর ছেলেদের একই কাজ, আমি ডবল করে বলবো না, একই কাজ। মানে ইরোজ কনসার্ন যারা দিদিরা রয়েছেন আর ইরোজ কনসার্ন যারা দাদারা রয়েছেন, তাদের সবারই কাজগুলো কি হচ্ছে, একই কাজ। স্কুল খুলতে হবে, হোম খুলতে হবে, মাস্টার ইউনিট খুলতে হবে, মাস্টার ইউনিট বানাতে হবে। দেন হচ্ছে মেডিকেল ইউনিট, প্রত্যেকটা ধর্মচক্র যেখানে হবে সেখানে একটা করে মেডিকেল ইউনিট থাকা কম্পালসারি বাবা। দেন হচ্ছে হোম, যেখানে সন্ন্যাসী দাদা দিদিরা থাকবেন সেখানে হোম কম্পালসারি বাবার সিস্টেম করবে, মিনিমাম 5টা বাচ্চা রাখতে হবে। আর আরিউ রাওয়া প্রোগ্রাম, হ্যাঁ, আরিউ রাওয়া প্রোগ্রাম, ইন্টেলেকচুয়াল আরিউ হচ্ছে রেনেসা ইউনিভার্সাল। বাবা নিজে রেনেসা ইউনিভার্সালের প্রেসিডেন্ট ছিলেন যতদিন বাবা জীবিত ছিলেন ফিজিক্যাল করে। তো আরিউ রাওয়া
রেনেসা আর্টিস্ট রাইটার্স অ্যাসোসিয়েশন মানে কালচার প্রোগ্রাম। দেন হচ্ছে অ্যামার্ট, মেয়েদের জন্য অ্যামার্টেল, তো এর রিলিফ কাজ করা। আর একটা হচ্ছে নারী অভ্যুদয়, এটা মেয়েদের জন্য নারী অভ্যুদয় কেন্দ্র খোলা। আর নেক্সট হচ্ছে নারী অভ্যুদয় মানে নারীদেরকে স্বনির্ভর করা, সেলাই মেশিন, বিভিন্ন ট্রেনিং, বিভিন্ন ধরনের জিনিসের দিক দিয়ে নারীরা যাতে স্বনির্ভর হয়ে যায়। বাবা বলছে নারীরা শোষণ হচ্ছে মূলত কিসের জন্য? আর্থিক সামর্থ্যটা থাকে না, সব পুরুষ ইনকাম করে, ডমিনেট করে। এই জন্য বাবা বলছে নারীরা স্বনির্ভর হতে হবে না। তো সেই জন্য নারী অভ্যুদয় কেন্দ্র, বাড়িতে বসেই যাতে সন্তান লালন পালন করেও এই কাজটা যাতে সে করতে পারে, তো এই জন্য ট্রেনিং দিয়ে এটাই করা। এটা সন্ন্যাসী দাদা দিদিদের মোরাল মানে এটা প্রধান দায়িত্ব। জানি না, আপনারা চেষ্টা করুন প্রত্যেকটা এলাকায় যাতে এটা শুরু করা যায়। আরেকটা বাবা দিয়েছেন AJM, A ফর অ্যাপেল, J ফর জ্যাম, আর M ফর ম্যাঙ্গো। তো AJM মানে অ্যান্টি জুলুম মুভমেন্ট, এটা আনন্দমার্গ, অর্থাৎ যেখানে অন্যায় দেখবেন তার এগেনস্টে প্রতিবাদ করা। দেন হচ্ছে SDM এর সেবা ধর্ম মিশন, HPMGL আর PWSC, এই যে দিদিরা দাদারা যারা রয়েছে তাদের যে দায়িত্ব হচ্ছে অখণ্ড কীর্তন, সেটা হচ্ছে 1 প্রহর, 2 প্রহর, 3 প্রহর, 4 প্রহর যেমন অখণ্ড কীর্তন করা। দেন হচ্ছে গোষ্ঠী, হরিপরি মণ্ডল গোষ্ঠী তৈরি করা। দেন হচ্ছে কীর্তন পরিক্রমা, কীর্তন করে নিয়ে আমরা বিভিন্ন জায়গায় কীর্তন পরিক্রমা, কীর্তন প্রতিযোগিতা, তাণ্ডব কৌশিকী কম্পিটিশান, PMSA PWSA ক্লাব, মেয়েরা খুলবে PWSA ক্লাব আর ছেলেরা খুলবে PMSA ক্লাব, প্রোগ্রেসিভ ম্যান স্পিরিচুয়াল অ্যাসোসিয়েশন আর প্রোগ্রেসিভ ওমেন স্পিরিচুয়াল অ্যাসোসিয়েশন। তো এদের কাজ হবে অ্যান্টি ড্রাগ, অ্যান্টি অ্যালকোহল মুভমেন্ট করা, ঠিক আছে। তো এই ধরনের কাজগুলো হলো SDM এর, আর HPMGL এবং PWSA। ঠিক একই ধরনের VSS এর এবং GV একই কাজ রয়েছে। ক্যাম্প করতে হবে বিভিন্ন জায়গায়, ইয়ং ছেলেরা মানে VSS করবে ছেলেদের নিয়ে, আর GV করবে মেয়েদের নিয়ে, ক্যাম্প করবে এবং ক্যাম্প করে ক্যাডার তৈরি করবে, ভালো ভালো ক্যাডার তৈরি করবে। তো এই জন্য ক্যাম্প করা, ক্যাডার তৈরি করা, ক্যাডার না থাকলে কাজ করতে পারবে না। তো দেন হচ্ছে ড্রেস তৈরি করা, হাজার হাজার ড্রেস তৈরি করতে হবে, ব্লকে ব্লকে প্রচুর ড্রেস তৈরি করতে হবে, যাতে ড্রেস করে লোকেরা, ড্রেসের একটা আলাদা মর্যাদা থাকে। তো ছেলেরা, মেয়েদের তরফ থেকে, ছেলেদের পক্ষ থেকে বোধ ড্রেস বানাতে হবে। দেন হচ্ছে CSS, কালেকটিভ সোশ্যাল সার্ভিস, মানে কী বলবো, রাস্তাঘাট পরিষ্কার করা, হসপিটাল সাফাই করা, এই ধরনের একটা মানে পুকুরে কচুরিপানা ভরে গেছে, নদীতে কচুরিপানা ভরে গেছে, খালে কচুরিপানা ভরে গেছে, সেগুলোকে খনন করা, সেগুলোকে করা, এগুলো সব CSS এর আন্ডারে পড়ে। এর মধ্যে দিয়ে মানুষকে ভীষণ কাছে টেনে নিতে পারে এই ডিপার্টমেন্ট। আরেকটা হচ্ছে SSAC, S মানে স্পিরিচুয়াল, তারপরে S মানে স্পোর্টস, তারপরে A মানে অ্যাডভেঞ্চারাস, C মানে ক্লাব। এটা একটা ক্লাব খুলতে হবে, মেয়েরাও খুলতে পারবে, ছেলেরাও খুলবে। এই ক্লাবগুলোর মধ্যে দিয়ে কী হবে, খেলাধুলা হবে, বিভিন্ন ধরনের, ইনডোর গেম নয় কিন্তু আউটডোর গেম। তো ক্যারাম খেলা, অমুক খেলা, আউটডোর গেমগুলোকে এগুলো করতে হবে, যার মধ্যে দিয়ে শারীরিক সুস্থতা ফিরে আসে এবং এর মধ্যে দিয়ে মানুষের মানসিক বিকাশ, শারীরিক এবং মানসিক বিকাশ। তো এই CSS দিয়েছেন, এটা এনাদের কাজ। দেন হচ্ছে বাহিনী, এই যে সমাজের বিভিন্ন ধরনের মুভমেন্ট হবে তাদের সিকিউরিটি দেওয়ার জন্য বাহিনী তৈরি করতে হবে। আর বিভিন্ন যতগুলো আমাদের মেয়েদের আশ্রম আছে, ছেলেদের আশ্রম আছে, ছেলেরা ছেলেদের আশ্রমে, মেয়েরা মেয়েদের আশ্রমে প্রতিদিন ফ্ল্যাগ ওঠানো, ফ্ল্যাগ নামানো এবং ওখানে PT প্যারেড, বিভিন্ন ধরনের ট্রেনিংগুলো দেওয়া হয়, তার নাম হলো কল্যাণ কেন্দ্র। এগুলো খুলতে হবে, ছেলেদের জায়গায়, মেয়েরা মেয়েদের জায়গায়। তো এইগুলো কাজের মধ্যে রয়েছে। পিউর ক্ষেত্রে এবং জিপির ক্ষেত্রে গার্ল প্রাউটিস্ট একই কাজ। স্টাডি সার্কেলের মধ্যে দিয়ে কী করতে হবে না, প্রাউড দর্শনটাকে ম্যাক্সিমাম মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে।
দেন হচ্ছে ফেডারেশনের কাজ শুরু করতে হবে। প্রাউডের মূল কাজ হচ্ছে মুভমেন্ট। এই মুভমেন্টটা কী করবেন? ডাইরেক্টলি ওনারা মুভমেন্ট করবেন ফেডারেশনের মধ্যে দিয়ে, পলিটিক্যাল মুভমেন্ট না। সেটা হচ্ছে 5টা ফেডারেশন, এতে ছেলে মেয়ে মিলে একসঙ্গে, ফেডারেশন আলাদা আলাদা না, ইউপিএসএফ এল হবে না। তো ইউনিভার্সাল প্রাউটিস স্টুডেন্টস ফেডারেশন, ইউনিভার্সাল প্রাউটিস ইউথ ফেডারেশন, ইউনিভার্সাল প্রাউটিস ইন্টেলেকচুয়াল ফেডারেশন, ইউনিভার্সাল প্রাউটিস ফার্মার্স ফেডারেশন, ইউনিভার্সাল প্রাউটিস লেবার ফেডারেশন। অর্থাৎ পৃথিবীতে যত মানুষ আছে তাকে এই 5টা ক্যাটাগরিতে বিভক্ত করা যায়। 6টা ক্যাটাগরি নেই, কিন্তু এই 5টার মধ্যে কেউ সবাইকে পড়তেই হবে। এই 5টা যে ক্যাটাগরির মানুষ, তাদেরকে এই 5টা ক্যাটাগরিতে নিয়ে তাদেরকে এই ছাত্র আন্দোলনের যে দাবা নিয়ে তাদেরকে বোঝাতে হবে, এবং ছাত্ররা যাতে তাদের দাবি দাবার করতে পারে, শিক্ষার ক্ষেত্রে তারা যাতে স্বাধীনতা পায়, প্রকৃত শিক্ষা পায়, ইউপিওয়াইএফ যাতে 100% মানুষ কর্মের সংস্থান পায়, ইন্টেলেকচুয়াল ফেডারেশন এরা যাতে টিচাররা বা যারা ইন্টেলেকচুয়াল আছে তারা যাতে প্রকৃত মর্যাদা সমাজে পায়, এবং তাদের আর্থিক মানটা যাতে বাড়ে, এইগুলো কিছু দাবি দাবা রয়েছে। ফার্মার্স ফেডারেশন, কৃষিকে শিল্পের মর্যাদা দিতে হবে। তো এটা একটা দারুণ কথা। ইন্ডাস্ট্রিগুলোতে দেখুন স্ট্যাটাস পাচ্ছে, আজকে চাষিদের কোনো স্ট্যাটাস নেই, সেটাই ফার্মার্স ফেডারেশনের কাজ হচ্ছে ওই স্ট্যাটাস থেকে দেওয়া, কৃষিকে শিল্পের মর্যাদা। আর লেবার ফেডারেশন, শ্রমিক যারা লেবার আছে দেখবেন লেবাররা কোনো তাদের মর্যাদা নেই, যে কোনো সময় তাড়িয়ে দিচ্ছে, তার অ্যাক্সিডেন্ট হলে তাদের কোনো গ্যারেন্টি নেই। তো সেই লেবার ফেডারেশনের কাজ হচ্ছে তাদের স্বাধীনতা ফিরিয়ে দেওয়া। এবং আনন্দমূর্তির কথা অনুযায়ী, প্রাউড প্রবক্তার কথা অনুযায়ী, ইউপিএলএফ এর কাজ হচ্ছে কি না, লেবার উইল গেট দ্য কী বলবো, মানে ওনার অফ দ্য লেবার উইল বি দ্য ওনার অফ দ্য ইন্ডাস্ট্রি, এরাই ওনার। এটা হচ্ছে ইউপিএলএফ এর ডিমান্ড। এছাড়াও রয়েছে পেপার বের করানো, ডায়াসিস ওয়াইজ পেপার বের করতে হবে। দেন হচ্ছে সমাজ মুভমেন্ট, সমাজের যারা ক্যাডার রয়েছে তারা সমাজের বিভিন্ন ধরনের এলজি তৈরি করবে। দেন হচ্ছে এলজি তৈরি করা আর সমাজ মুভমেন্ট করা। সমাজ মুভমেন্টটা কী ধরনের না, লোকাল ইস্যু ভিত্তিক মুভমেন্ট, স্থানীয় সমস্যা ভিত্তিক আন্দোলন করতে। আর এটা জিপি আর প্রাউডের কাজ। লাস্টলি হচ্ছে সেবাদল এবং সেবাদল এলের কাজ। তাদের কাজ হচ্ছে ক্যাম্প করা। দেন হচ্ছে মেডিকেল ক্যাম্প, প্রচুর মেডিকেল ক্যাম্প করতে হবে। আর হচ্ছে ড্রেস বানাতে হবে। আর নেক্সট হচ্ছে মেন কাজ হচ্ছে আর্মস ডিস্ট্রিবিউশন, মানে কিছু মেটেরিয়াল। 22টা সেবাদল আছে, ছেলেদের মেয়েদের আছে 6টা। এই টোটাল মিলে 28টা সেবাদলকে 2টো করে 3টে করে আইটেম দেওয়া হচ্ছে ডিস্ট্রিবিউট করা। অর্থাৎ যতক্ষণ প্রাউড সমাজে না আসবে মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার গ্যারেন্টি নেই। তো সেবাদলকে দায়িত্ব দেওয়া হয়েছে যাতে মানুষ এই মিনিমাম গ্যারেন্টিটা, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা মেটেরিয়ালগুলো যাতে তারা কিছু কিছু করে দিতে পারে, সেই জন্য 28টা সেবাদলকে দেওয়া হয়েছে এই ধরনের মেটেরিয়ালগুলো দিয়ে মানুষকে সাময়িকভাবে কিছুটা রিলিফ করা। তো এইগুলোই মূল কাজ, আরও অনেক রয়েছে। এই বলেই আমি শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। শ্রদ্ধেয় দাদা আচার্য তন্ময়ানন্দ বধূ দাদাকে অবশ্যই ধন্যবাদ তার মূল্যবান ক্লাস নেওয়ার জন্য। এখন আমাদের শ্রদ্ধেয়া দিদি আনন্দ অভিষা দিদি একটি গান পরিবেশন করবেন। মাইক 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 Thank you.
তোমারে
পরমপিতা বাবা কি, বিশ্বপিতা বাবা কি, আমাদের বাবা কি। জয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। ধন্যবাদ সবাইকে যারা অনলাইনে ছিলেন। আমাদের 24, 25, 26 জুলাই সেমিনার, অর্থাৎ কলকাতা সার্কেল, শিলং সার্কেল এবং ঢাকা সার্কেলের সেমিনার আজকে এখানেই সমাপ্ত হলো। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, বাবার কৃপায় সবাই সুস্থ থাকুন। নমস্কার।